যুদ্ধ বন্ধে চাপে ট্রাম্প, ইরান নিয়ে ভয়ে আছেন মিত্ররা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের শিরোনাম এটি, যেটি প্রকাশিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসায় চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধ থামানোর অভ্যন্তরীণ চাপ, অন্যদিকে তেহরানের অতি উচ্চাকাঙ্ক্ষা দেশটিকে আগের চেয়ে আরও বিপজ্জনক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে বলে মিত্র দেশগুলোর উদ্বেগ। প্রেসিডেন্ট ট্রাম্প এখন এই দুই বিপরীতমুখী চাপে কোণঠাসা। বৃহস্পতিবার ট্রাম্প যাকে সামান্য যাত্রা বিরতি হিসেবে বর্ণনা করেছেন, সেই সংঘাতের প্রায় 4 সপ্তাহ শেষ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাজার হাজার বিমান হামলা সত্ত্বেও ইরানের সরকার ক্ষমতা ধরে রেখেছে। দেশটি পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে এবং ওয়াশিংটনের বিরুদ্ধে তাদের অনমনীয় অবস্থানের কথা ঘোষণা করেছে। ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা ইঙ্গিত দিয়েছেন তারা দ্রুতই এই যুদ্ধের সমাপ্তি টানতে চান। তাদের ভাষ্যমতে এই যুদ্ধ 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল এবং 26তম দিনে এটি পরিকল্পিত সময়ের চেয়ে এগিয়ে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার পূর্ব নির্ধারিত চীন সফর 14 মে পর্যন্ত স্থগিত করেছেন। ধারণা করা হচ্ছে হোয়াইট হাউস ওই সময়ের মধ্যেই যুদ্ধ শেষ হবে বলে আশা করছে। এদিকে মার্কিন কর্মকর্তারা ট্রাম্পের মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে একটি 15 দফার শান্তি প্রস্তাব প্রচার করেছেন। এই 15 দফায় যুদ্ধ শুরুর আগে ট্রাম্পের দেওয়া শর্তগুলোরই প্রতিফলন দেখা গেছে। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের সাথে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে সেখানে তাদের মধ্যে আলোচনা চলছিল, বলা হচ্ছে যে এখন যুদ্ধ এই যে প্রায় 1 মাস শেষ হওয়ার পথে মেয়াদ চলছে যুদ্ধের, এই সময়ে এসেও ট্রাম্প যে 15 দফা প্রস্তাব দিয়েছে, মূলত যুদ্ধের আগে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ, সেগুলো আবার নতুন করে দিয়েছে। তবে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই হামলা পারস্য উপসাগরীয় অঞ্চলের ঝুঁকিগুলোকে আমূল বদলে দিয়েছে। লড়াই শুরুর আগে হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ থাকলেও এখন তা একটি বিপজ্জনক অঞ্চল। অর্থাৎ বলছে যে এই যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালী তো উন্মুক্ত ছিল, খোলা ছিল, তো তাহলে এই যুদ্ধ থেকে কি অর্জন? এই যে উপসাগরীয় অঞ্চলের যে শ্বাসনালী, হরমুজ প্রণালীকে বলা হয়, সেই শ্বাসনালী ইরান চেপে ধরেছে। এটা কি এই যুদ্ধের অর্জন? অর্জন নয়, অবশ্যই এই যুদ্ধের ব্যর্থতা। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অনেক মিত্র শুরু থেকেই এই যুদ্ধ নিয়ে সংশয় ছিল। এই মিত্ররা এখন আশঙ্কা করছে কট্টরপন্থী নেতাদের শাসনাধীন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরান এসব দেশের জনগণের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প যে মন্তব্য করেছেন, তাতে যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অবস্থার চিত্রটি ফুটে উঠেছে। হরমুজ সংকট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ধরা যাক আমরা দারুণ কাজ করলাম এবং 99% লক্ষ্য অর্জন করলাম, কিন্তু বাকি 1% অর্জনযোগ্য নয়। আর ওই 1%-এর মানে হলো একটি ক্ষেপণাস্ত্র $100 কোটি মূল্যের একটি জাহাজে আঘাত হানা। খেয়াল করেছেন তার কথাটি? অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। তিনি বলছেন যে আমরা যে লক্ষ্য অর্জনের জন্য সেখানে যুদ্ধ করছি, ধরে নিই যে আমরা 100%-এর মধ্যে 99% সাফল্য অর্জন করেছি, 1% সাফল্য অর্জন করতে পারিনি। ওই 1% মানে হলো একটি ক্ষেপণাস্ত্র
$100 কোটি মূল্যের একটি জাহাজে আঘাত হানা। তার মানে হচ্ছে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তখনই সফল বলতে পারবে যখন তারা 100% লক্ষ্য অর্জন করবে। আর ট্রাম্পের কথাই বোঝা যাচ্ছে যে 100% সাফল্য তারা সেখান থেকে অর্জন করতে পারবে না। আর শুধুমাত্র 1% যদি অর্জিত না হয় তাহলে তা $100 কোটি মূল্যের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার সমান ক্ষতির কথা তিনি উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আমরা যদি 99% ধ্বংসও করতে পারি তাতেও কোনো লাভ নেই। মানে হতাশ। ট্রাম্প সরাসরি না বললেও ইরানি কর্মকর্তারা সম্ভবত এই 99 আর 1% অসম ব্যবধানের উপরই ভরসা করছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বোমা হামলায় ইরান সামরিকভাবে অনেক ক্ষয়ক্ষতির শিকার হলেও এই সমীকরণটি তেহরানের অবস্থানকে শক্তিশালী করছে। চিন্তন প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের সদস্য এবং গত বছর ট্রাম্পের ইরান সংশ্লিষ্ট আলোচনা দলে থাকা সাবেক কূটনীতিক নেইট সোয়ানসন বলেন, ইরান এই যুদ্ধ টেনে নিতে চায়। যুদ্ধ শুরু হওয়ার পর তাদের দুটি উদ্দেশ্য ছিল, প্রথমত টিকে থাকা আর দ্বিতীয় ট্রাম্পের চেয়ে বেশি সময় মাঠে থাকা। তো প্রথমটিতে তাদের অর্জন হয়ে গেছে ইরানের, এবং দ্বিতীয়টিতেও বলতে গেলে তারা সফল। যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জ্বালানি অবকাঠামোয় আঘাত হেনে তাদের এমন শিক্ষা দেওয়া যাতে তারা পুনরায় এমন পদক্ষেপ না নেয়। তারা নিশ্চিত করতে চায় যে ইসরায়েল লেবাননে যেভাবে প্রতি 6 মাস পরপর হামলা করে এখানে তেমনটা করতে না পারে। ইসরায়েলের কথা আসছে প্রাসঙ্গিকভাবে, তারা 6 মাস পরপর লেবাননে হামলা করে। ঠিক একই রকম কাজ যুক্তরাষ্ট্র যেন ইরানের সাথে না করতে পারে, ইরান মূলত সে চেষ্টাই করছে এবং সেজন্যই এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা হামলার মধ্যেও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে ইরান। এই পরিস্থিতিতে দেশটির নেতারা জনসমক্ষে তাঁদের দাবিগুলোতে অনড় রয়েছেন। তারা জোর দিয়ে বলেছেন, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কখনো হামলা না করার অঙ্গীকার করতে হবে। কোনো চুক্তিতে পৌঁছানোর সুযোগ এখনও কতটা আছে তা স্পষ্ট নয়, তবে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। ট্রাম্প বলেন, আমি আজ একটি খবর পড়লাম যে আমি নাকি চুক্তির জন্য মরিয়া। আসলে আমি তা নই, আমি তার উল্টো, অর্থাৎ তিনি মরিয়া নন। আমি এসবের পরোয়া করি না। সত্যি বলতে সরে আসার আগে আমাদের আরও কিছু লক্ষ্য বস্তু আছে যেখানে আমরা হামলা চালাতে চাই। বৃহস্পতিবার শেষের দিকে ট্রাম্প সমঝোতায় পৌঁছানোর সময়সীমা আরও বাড়িয়ে দেন। তিনি জানান, আলোচনার সুযোগ দিতে তিনি ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংস করার অভিযান 10 দিনের জন্য স্থগিত করছেন। সমঝোতার সম্ভাবনা নিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক উপদেষ্টা ইলান গোল্ডেনবার্গ বলেন, এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যকার বিশাল ব্যবধান। তিনি বলেন, আমেরিকার অবস্থান ছিল মূলত ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ, আর ইরানের পাল্টা অবস্থান ছিল আমেরিকার আত্মসমর্পণ। আমেরিকার দাবি ছিল পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রক্সি বাহিনী ত্যাগ করো। আর ইরানের দাবি ছিল, আমাদের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাও এবং মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাও। এই কর্মকর্তা খুব সুন্দরভাবে তিনি অল্প কথায় কার কী চাওয়া সেটি ব্যাখ্যা করেছেন। তো তিনি যেটি বলছেন যে ইরানের মোটা দাগে চাওয়া হচ্ছে দুটি, সেটি হচ্ছে তিনটি। সেটি হচ্ছে যে তোমরা আমাদের এখানে যুদ্ধ বাঁধিয়ে যে ক্ষয়ক্ষতি আমাদের করেছ সেই ক্ষতিপূরণ দাও, এক। দ্বিতীয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যে তোমাদের যে ঘাঁটিগুলো আছে এগুলো গুটিয়ে তোমরা এখান থেকে চলে যাও, আমরাই এখানকার বস, আমরাই এটা নিয়ন্ত্রণ করব। এই উপসাগরীয় তথা মধ্যপ্রাচ্য অঞ্চল ভালো মন্দ আমরা দেখব। তারপরে 3 নম্বর হচ্ছে যে ভবিষ্যতে আর কখনো আমাদের সাথে যুদ্ধ বাঁধবে না। এই 3টি বিষয় তারা নিশ্চয়তা পেলেই বুঝবে যে আমেরিকা তাদের কাছে আত্মসমর্পণ করেছে এবং তখনই তারা এই যুদ্ধ বন্ধ হওয়ার জন্য রাজি হবে। অপরদিকে আমেরিকা যেটি চাচ্ছে সেটি হলো যে আত্মসমর্পণ করো এবং পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি তোমরা বন্ধ করো, আর তোমাদের যে প্রক্সি বাহিনীগুলো আছে সে বাহিনীগুলোকে ত্যাগ করো, এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করো। তো এটা তো ইরান কখনোই করবে না।
গোল্ডেনবার্গ আরও বলেন, পারস্য উপসাগরীয় যেসব আরব দেশ এখন ইরানের হামলার আশঙ্কায় রয়েছে তারা পুরোপুরি বিপর্যয়ের মুখে পড়েছে। তিনি বলেন তারা এই যুদ্ধ প্রথমত চায়নি এবং এর বিরুদ্ধে পরামর্শ দিয়েছিল, এমনকি তারা এটি থামানোর চেষ্টাও করেছিল, কিন্তু এখন বলছে তোমাদেরকে কাজটি পুরোপুরি শেষ করতে হবে। অর্থাৎ প্রথমে তারা বলেছে তোমরা যুদ্ধে যেও না বা যুদ্ধ শুরু করো না। এরপর যখন যুদ্ধ শুরু করেছে তখন বলেছে যে যুদ্ধ যখন শুরু করেছো এবার যুদ্ধ থামাও। এরপর যুদ্ধ যখন থামায়নি এবার বলছে যে যুদ্ধ যখন তোমরা থামাওনি তাহলে এবার যুদ্ধ শেষ করো। আর বলছে যে এই শেষ যে করতে বলছে তারা, এই শেষটা কিভাবে হবে এটা কিন্তু তারা বলছে না, বা তবে এটি বলতে ঠিক কি বোঝায় তার সংজ্ঞা নির্ধারণ করা এক ভিন্ন বিষয়। অর্থাৎ শেষ বলতে কি বোঝাচ্ছে সেটা কিন্তু অস্পষ্ট। গত বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্পের মন্ত্রীরা দাবি করেন প্রেসিডেন্ট একটি বড় শত্রুর বিরুদ্ধে এমন এক আঘাত হানছেন যা এক প্রজন্মের মধ্যে একবারই দেখা যায়। অনেক কর্মকর্তাই মার্কিন জনগণের কাছে এই যুদ্ধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে সচেষ্ট ছিলেন। কেন এই যুদ্ধটি বিগত বছরগুলোর মতো মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের মতো নয়। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি এখন এই পদক্ষেপ নিচ্ছেন যাতে ভবিষ্যৎ প্রজন্মকে পারমাণবিক অস্ত্রের অধিকারী ইরানের হুমকির মুখে বাস করতে না হয়। হেগসেথ বর্তমান লড়াইয়ের সঙ্গে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের ইরাক যুদ্ধের একটি সুস্পষ্ট পার্থক্যের কথা জোর দিয়ে উল্লেখ করেন। তিনি বলেন, ইরাকের মতো এখানে কোনো অমীমাংসিত কিছু নেই, এখানে কোনো বিশৃঙ্খলা নেই, এটি কেবলই সাফল্য, পরিকল্পনা মাফিক আমেরিকার নিরঙ্কুশ সাফল্য। অর্থাৎ তেলবাজি আর কি। বাংলাদেশে যেরকম অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর যে কোনো সিদ্ধান্তে তেলবাজি করতে দেখা যায়, ঠিক একই রকম তেলবাজ লোক ট্রাম্পের মন্ত্রিসভাতেও আছে। তাকেও তারা বিভিন্নভাবে তেলবাজি করে এবং তার সিদ্ধান্ত সঠিক এটি তাকে বোঝানোর এবং বলার চেষ্টা করে। তারপর বলছে যে জনমত যুদ্ধের বিরুদ্ধে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জনমত রয়েছে বা সেখানকার নাগরিকরা তারা শুরুর দিকে যদিও এই যুদ্ধের পক্ষে ছিল, কিন্তু দিনকে দিন তারা এই যুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে। তো প্রতিবেদনটি আরও দীর্ঘ, আমরা পুরোটা পড়ছি না, পুরোটা পড়লে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তো এই প্রতিবেদন থেকে যেটি উঠে এসেছে সেটি হলো যে ইরান যে অনমনীয় এবং তারা যে দৃঢ় চেতাভাবে তাদের শক্তিশালী অবস্থানে তারা রয়েছে, এই অবস্থানে থাকার কারণেই ট্রাম্প বহুমুখী চাপের মধ্যে পড়েছেন। তো দেখা যাক ডোনাল্ড ট্রাম্প এই চাপ থেকে কিভাবে শেষ পর্যন্ত বের হন, লেজ গুটিয়ে পালিয়ে যান নাকি অন্য কোনো উপায় তিনি বের করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।